হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুবই দুঃখিত যে গতকাল আমরা ডেথ নোটের ভিডিও দেইনি বলে। অ্যাকচুয়ালি হয়েছে কি, তোমাদের বুঝতে হবে, কারণ আমরা কিন্তু চেইনসো ম্যান সিরিজটা শুরু করেছিলাম অনেক আগে, মানে চেইনসো ম্যান আমরা পুরো শেষ করে ফেলবো। তো যেহেতু আমরা চেইনসো ম্যান শুরু করেছিলাম এবং কমপক্ষে 30 থেকে 50,000 নতুন এনিমি ফ্যান হয়েছে কিন্তু এই চেইনসো ম্যান দেখি। তো এই চেইনসো ম্যানটা আমরা আসলে শেষ করতে যাচ্ছিলাম। তো এই জন্য আমরা যে প্ল্যানটা নিয়েছি, সপ্তাহে ধরো 5 দিন ডেথ নোট আসবে আর তার মাঝে মাঝে 2-1 দিন আমরা করবো কি চেইনসো ম্যান ঢুকিয়ে দেবো, যাতে অন্তত চেইনসো ম্যানটা আমরা আস্তে আস্তে একসময় শেষ করতে পারি। মানে শুধু চেইনসো ম্যান নিয়ে থাকলে হবে কি, যেহেতু এটা মানগা, তো সবাই তো আর মানগা দেখতে পছন্দ করে না। তো এই জন্য আমরা ডেথ নোট সিরিজটা মেন হিসেবে চালাবো, কিন্তু তার পাশাপাশি চেইনসো ম্যান আমরা চালিয়ে যাবো। তো এই জন্য মাঝে মাঝে যদি চেইনসো ম্যানের ভিডিও দিই, ব্যাপারটা তোমাদের সহজ হয়ে নিতে হবে। তো যাই হোক, আজকেও আমরা এই ভিডিওতে কোনো বিজ্ঞাপন দিতে চাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি নিজেই চ্যানেলটাতে আপাতত বিজ্ঞাপন বন্ধ রেখেছি, বিজ্ঞাপন আবার 2-1 দিন পরে থেকে দেবো আর কি। তবে ছোট্ট একটা বিজ্ঞাপন আছেও, সেটা হচ্ছে আমাদের যে অনলি জাপানিজ চ্যানেলটা রয়েছে, সেখানে কিন্তু জুজুৎসু কাইজেনের ভিডিও রেগুলারলি আপলোড হচ্ছে। এবং তুমি যখন এই ডেথ নোটের ভিডিওটা দেখছো, এতক্ষণে কিন্তু জুজুৎসু কাইজেনের 17.5 মানে 17.5 নম্বর এপিসোডে কিন্তু রিলিজ হয়ে গিয়েছে, যেখানে জুজুৎসু কাইজেনের রানিং এপিসোড চলছে হচ্ছে 12, মানে আমরা 5টা এপিসোড আগে চলে গিয়েছি। তো এই ভিডিওটা দেখার পরে এই ভিডিওর এন্ড স্ক্রিনে তুমি ওই 17 নম্বর এপিসোডটা পাবে। তবে তুমি যদি 16 নম্বর না দেখে থাকো, আগে সেটা দেখো, তারপরে 17 নম্বরে যেও, মানে আমরা জুজুৎসু কাইজেনও শেষ করে ফেলবো। তো যাই হোক, তো এখন আমরা চলো আমাদের যে মেন সিরিজ ডেথ নোটের ভিডিওতে চলে যাই। তো এই এপিসোডের শুরুতে আমরা ইনভেস্টিগেশনের সিন দেখতে পাই, যেখানে পুলিশ অফিসার আইজাবা ঘুম অবস্থায় ছিল আর সে বলে 12টা FBI এজেন্ট জাপান এসেছিল, কিন্তু আমরা সকল সার্ভিস ক্যামেরা সিসি ক্যামেরার ফুটেজ চেক করার পরে আমরা শুধুমাত্র একটা FBI এজেন্টের ফুটেজ খুঁজে পেয়েছি। তো এখন আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলি। ডেথ নোটে হচ্ছে 2007 সালের ঘটনা দেখানো হয়েছে। তখন জাপান এত উন্নত দেশ, তারপরেও ওই মুহূর্তে সিসি ক্যামেরা এত বেশি অ্যাভেলেবল ছিল না। তবে তারপরে যে কয়টা সিসি ক্যামেরা ছিল, সেখান থেকে তারা মাত্র একটা FBI এজেন্টের ফুটেজ খুঁজে পেয়েছে, যেটা একটা রেল স্টেশনের টিকিট কাউন্টারে ছিল। আর বাকি যে 11 জন এজেন্ট ছিল, তারা আর কি সিসি ক্যামেরার আওতার বাইরে ছিল। তো যাই হোক, এল তখন বলে আচ্ছা ঠিক আছে, আমাকে ওই এজেন্টেরই ফটো দেখাও। তো এরপর দেখা যায় ওই এজেন্টটা টিকিট কিনে ট্রেনে ওঠে, কিন্তু এরপর সে যখন ট্রেন থেকে নামে তখনই মারা যায়। তো এখানে পুলিশ অফিসার মনসুরা বলে যে রে পেনভার নামে ওই FBI এজেন্ট শিনজুক গেট থেকে 3:11 ভেতরে এসেছিল আর 3:15 সেই ইয়ামানোর ট্রেনের উদ্দেশ্যে চলেছিল। আর সে তো শুধু ওখানে যায়নি, অবশ্যই কারো পিছু করছিল। তো সে যদি কারো পিছু করে আর তার মৃত্যু হয় হচ্ছে 4:42 একবার ট্রেন প্ল্যাটফর্মে। তো এখানে এল বলে এটা তো ভারী অদ্ভুত, তাই না? তো আইজাবা তখন বলে অদ্ভুত কিসের অদ্ভুত? তো এল তখন ফুটেজে দেখায় যে দেখো, রে পেনভার যখন ট্রেনে ওঠে তখন তার হাতে একটা ইনভেলপ বা খাম ছিল, কিন্তু সে যখন মারা যায় ট্রেন থেকে বের হয় তখন তার কাছে কোনো খাম ছিল না। আর চিপো তখন বলে হ্যাঁ এটাই তো আমি খেয়াল করিনি, আর প্রমাণস্বরূপ আমরা ওর বডির কাছে কোনো খাম পাইনি, তার মানে ওই খামটাকে সে ট্রেনেই ফেলে এসেছিল। তো এল তখন আরেকটা জিনিস বলে, দেখো রে পেনভার যখন মারা যাচ্ছে তখন লাস্ট মোমেন্টে তুমি যদি খেয়াল করো, রে পেনভার এত উৎসুক ছিল যে ট্রেনের ভেতরে কে সেটা দেখার জন্য। তো আমার যেটা মনে হয়, রে পেনভার ট্রেনের ভেতরে কাউকে দেখছিল আর ওখানে নিশ্চয়ই কিরা ছিল। চিপ বলে এটা কিভাবে হতে পারে? কিরা তো দূর থেকেই মানুষকে মারতে পারে, ও ওখানে কেন যাবে? কিন্তু এল তখন বলে দেখো ও ইয়ং, ওর ভেতরে অনেক সাহস রয়েছে আর এই জন্য এমন কিছু ট্রাই করেছে। তো বুঝতেই পারছো, বাকি যত পুলিশ অফিসার রয়েছে তাদের মধ্যে এল এর মাথা সবার চেয়ে বেশি কাজ করে। আর এদিকে আমাদের লাইটকে দেখানো হয় যে কন্টিনিউয়াসলি ডেথ নোটে জাপানে যে নর্মাল নামগুলো হয়ে থাকে, মানে মনে করো আমার নাম আলামিন, তোমার নাম মদন, আরেকজনের নাম হচ্ছে ধরো নলঘুংরা, এই নামগুলো লিখে যাচ্ছিল। তো রিয়ক তখন বলে কি ব্যাপার লাইট, তুমি গত 3-4 দিন ধরে খালি অনবরত সকল নাম লিখে যাচ্ছ না ঘুমিয়ে, আমি এটা বুঝতে পারছি না তুমি এত নাম কেন লিখছো? লাইট বলে এটা তো একবারে সিম্পল একটা ব্যাপার। ভাবো এখন যদি আমাকে কোনো হসপিটালে ভর্তি হতে হয়, তাহলে তো মানুষের মুখে মুখে এটা জানাজানি হয়ে যাবে যে পুলিশ অফিসার চিফ ইয়াগামের ছেলে হসপিটালে ভর্তি। আর যখন আমি হসপিটালে ভর্তি থাকবো তখন তার ডেথ নোটে কারো নাম লিখতে পারবো না, তো কিরার মার্ডারও তখন বন্ধ হয়ে যাবে। তো অটোমেটিক্যালি আমার উপর সন্দেহ আসতেই পারে। আর তারপর লাইট রিয়ককে জিজ্ঞাসা করে আচ্ছা যদি কোনো মানুষের মৃত্যুর সময় আগে থেকে ফিক্সড থাকে আর তারপর শুধুমাত্র আমি যদি ডেট বসিয়ে দিই, তাহলে কি সেটা কাজ করবে? রিয়ক তখন বলে হ্যাঁ, মারা যাওয়ার আগে যে কোনো ডেট কাজ করবে, তবে আমরা শিনিগামীরা কোনো ডেট ইউজ করি না, আমাদের প্রয়োজন পড়ে না। তো যাই হোক, লাইট এখানে কি করছে, মানে এতগুলো নাম কেন লেখছে, এটা আর একটু পরে তোমরা বুঝতে পারবে। আর অন্যদিকে এল এর যে অ্যাসিস্ট্যান্ট ওয়াতারি, ওর কাছে ও কি তার কল আসে NBA থেকে, আর সে তাকে বলে আমি একটা খবর দেওয়ার জন্য কল করেছি। তো এখানে এল করে কি, ওই ফোন কলটাকে লাইন 5-এ কনভার্ট করে দেয়। আর তো এর ফলে যেটা হয়, কলটা 5 নম্বর অফিসার মনসুরার ফোনে ডাইভার্ট হয়ে যায়। তো এরপর সে মনসুরাকে কলটা ধরতে বলে, আর কলটা ধরলেই এল করে কি মনসুরার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। মানে এল এখানে এত সতর্ক যে ওর ফোনেও কলটা ট্রান্সফার করলো না। তো যাই হোক, ওই ফোন থেকে সে ইনফরমেশন পায় যে রে পেনভারের যে ফিয়ন্সি ছিল নাওমি মিসওয়ার, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এল যখন নাওমি মিসওয়ারের নাম শুনে ওর ভাবতে থাকে এই নাম তো আমি কোথাও না কোথাও শুনেছি, এত পরিচিত লাগছে কেন? তো এরপর ওয়াতারি করে কি নাওমি মিসওয়ার ইনফরমেশন সার্চ দেয় এবং এলকে দেখায়, আর ওই ইনফরমেশন আর ছবি দেখে এল চিনতে পারে আরে এটা তো সেই মেয়ে যে আমাকে লস অ্যাঞ্জেলেসে একজনের স্ত্রীর মার্ডার কেসে সহায়তা করেছিল, আর ওই সময় সে আমার আন্ডারে কাজ করেছিল, আর সে বর্তমানে জাপানে রয়েছে। তো এরপর এল করে কি ফোন কেটে দেয় এবং ওরা সবাই জানতে পারে যে নাওমি তার ফিয়ন্সির মৃত্যুর পর থেকে, রে পেনভারের মৃত্যুর পর থেকে নিখোঁজ। তো মনসুরা তখন এটা শুনে বলে দেখো এমনিতেও কারো যদি হাজবেন্ড বা ফিয়ন্সি মারা যায়, সে যে ডিপ্রেসড হবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার,
ব্যাপার, হতে পারে এই জন্য সে সুইসাইড করেছে। কিন্তু এল তখন বলে না, আমি নাওরি মিশোরাকে চিনি, ও অনেক সাহসী, অনেক শক্ত এবং অনেক চমৎকার একটা এফবিআই এজেন্ট, এবং আমার মতে যদি ওর ফিয়ন্সিকে কিরা মেরে থাকে, ও এখন কিরাকে ধরার ব্যাপারে ভাবছে, আর সে তো রেপ এনভারের সাথেই ছিল, তো এই জন্য নিশ্চয়ই সে কোনো সূত্র পেয়েছে। তো এখানে দুটো জিনিস হতে পারে, এক, নাওমি নিজেই কিরাকে ধরার জন্য মিশনে নেমেছে, অথবা দুই, কিরা তার কোনো ক্ষতি করেছে। তো এটা বলে এল তখন মনে মনে বলতে থাকে যদি তাই হয়ে থাকে তাহলে কি কিরা আমার আগেই নাওমি পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং নাওমিকে কি শেষ করে দিয়েছে। আর তখন এল বলে দেখো, আমি বুঝতে পেরেছি আমাদের কি করতে হবে। আমাদের এই ইনভেস্টিগেশনে শুধুমাত্র ওই লোকদের উপর নজর রাখতে হবে যাদেরকে রেপ এনভার জাপানে ইনভেস্টিগেট করেছিল এই কিরা কেসের জন্য। আর এরপর জানা যায় রেপ এনভার শুধুমাত্র দুইটা ফ্যামিলির উপর ইনভেস্টিগেট করেছিল। তো চিপ তখন জিজ্ঞেস করে কারা কারা। তো তখন এল বলে একটা হচ্ছে আমাদের ডেপুটি ডাইরেক্টর জেনারেল কিতামুরার সন্তান এবং তার ফ্যামিলি, আর আরেকটা হচ্ছে ডিটেকটিভ সুপারিনটেন্ডেন্ট ইয়াগামি এবং তার ফ্যামিলি, মানে লাইটের বাবার কথা বলছে আর কি। তো লাইটের বাবা তখন অবাক হয়ে যায় এই কথা শুনে যে আমার ফ্যামিলির উপর ইনভেস্টিগেট হচ্ছিল বা রেপ এনভার আমার ফ্যামিলির উপরেই মানে তদন্ত করেছে বা গোয়েন্দাগিরি করেছে। তো যাই হোক, এরপরে এল বলে আমি এই দুজনের বাড়িতেই সিসি ক্যামেরা এবং বায়োট্যাপস লাগাতে চাই। বায়োট্যাপস মানে হচ্ছে যেটার মাধ্যমে শব্দ শুনতে পারবে। আর অন্যদিকে আমরা লাইটের সিন দেখতে পাই যে তার কম্পিউটার থেকে সমস্ত পুলিশ ফাইলগুলো ডিলিট করছিল, মানে যেগুলো লাইট তার বাবার কম্পিউটার থেকে নিয়েছিল। আর এর কারণটা হচ্ছে বাই চান্স যদি ওর কম্পিউটার কেউ দেখে ফেলে। আর তারপরেও করে কি একটা স্টাইলিশ মানি ব্যাগ নেয় এবং সেটার মধ্যে ডেট নোটের পেজ লুকিয়ে রাখে। আর তখন রিউক বলে কি চমৎকার লাইট, মনে হয় তুমি কিরা হিসেবে মেয়েদের মধ্যে অনেক পপুলার হয়ে গিয়েছো, আর তাছাড়া তোমার কাছে অনেক স্কিলও রয়েছে। লাইট তখন বলে দেখো, এটা স্কিলের ব্যাপার নয়, পপুলারিটি হওয়ার জন্য একটা লুকস লাগে, এটা লুকসের ব্যাপার। আর আমি যেটা মনে করি তুমি মনে হয় তোমার দুনিয়াতে লুকস নিয়ে অত বেশি পপুলার নয়, তাই না? মানে এখানে লাইট আর কি রিওককে অপমান করছে, মানে রিওকের চেহারা আর কি ওর দেশের আন্দাজে বা ওর দুনিয়ার আন্দাজে অত হয়তো ভালো নয় বা পপুলার নয়। আর এরপর আবারও সিন চেঞ্জ হয়ে পুলিশ হেডকোয়ার্টারে আসে। তো এখানে আইজাব আর মনসুরা বলে এটা কিভাবে বলছো তুমি, সিসি ক্যামেরা, এত বড় বড় মানুষদের বাড়ি সিসি ক্যামেরা, আমাদের তো চাকরি চলে যাবে। আর তাছাড়া এটা সিভিল রাইটস এর বিরুদ্ধে, আমরা গোয়েন্দাগিরি করার জন্য নর্মাল কারো বাড়িতে সিসি ক্যামেরা লাগাতে পারবো না। তো তখন এল বলে তোমরা এই কেস ইনভেস্টিগেশনের জন্য নিজেদের জীবন ঝুঁকিতে ফেলতে পারছো আর চাকরির ঝুঁকি নিতে পারবে না, এটাই বলতে চাচ্ছ? চিপ তখন বলে আচ্ছা বাদ দাও, কি সম্ভাবনা রয়েছে যে এই দুই ফ্যামিলির মধ্যে থেকে যে কেউ কিরা হতে পারে? এল তখন বলে 10%, না না 5%। মনসুরা বলে 5%, এই 5%-এর জন্য এটা করা মূল্যহীন, কোনো প্রয়োজন নেই। কিন্তু চিপ তখন বলে না, এতদিন যাবত আমরা ইনভেস্টিগেশন করেছি কিন্তু আজ পর্যন্ত আমাদের কারো উপর সন্দেহ হয়নি, তো যেহেতু আমরা একটা ক্লু পেয়েছি এই জন্য আমাদের এটা নিয়ে ইনভেস্টিগেট করতে হবে, যদি সেখানে 1%ও চান্স থাকে। তবে আমি কখনো ভাবিনি যে আমার ফ্যামিলিও সন্দেহের কাতারে থাকবে, তবে যেহেতু রয়েছে ঠিক আছে, সমস্যা নেই। আমার বাড়িতে তোমরা ক্যামেরা এবং বায়োটেপ লাগাতে পারো, আর ঘরের একটা কোনোও বাকি রেখো না, এমনকি বাথরুম টয়লেটও না। এল তখন বলে থ্যাংক ইউ ভেরি মাচ, আর আমিও এমন ভাবছিলাম। আইজাবা তখন বলে চিপ আপনি এসব কি বলছেন? আর মনসুরা তখন বলে আপনার স্ত্রী মেয়ে রয়েছে, ওদের কি হবে? চিপ তখন বলে আমি সব জানি, কিন্তু আমরা সবকিছুই যদি ঠিকভাবে না করি তাহলে ইনভেস্টিগেশন করে লাভ কি, তাই শান্ত হও। তো তখন ওরা দুজন সরি বলে, আর চিপ তখন বলে সরি হওয়ার কিছু নেই, এটা কোনো ব্যাপার না। আর এদিকে এল বলে এত টেনশনের কারণ নেই, এই সিসিটিভি ফুটেজ গুলো শুধুমাত্র আমি আর চিপ দেখবো, আর তাছাড়া কেউ দেখতে পারবে না। আর তারপর এল ওয়াতারিকে বলে বায়োট্যাপ আর ক্যামেরা লাগাতে কত সময় লাগবে তোমার? ওয়াতারি বলে কালকে যে কোনো সময়, যখন কেউ বাড়ি থাকবে না তখন আমি লাগিয়ে দিতে পারবো, জাস্ট 1 ঘন্টা সময় দিবে বাবাকে। তো এরপর দৃশ্য চেঞ্জ হয়ে তার পরের দিন আসে, আমরা দেখি লাইট তার বাড়িতে এসেছে স্কুল থেকে, কিন্তু দরজা লক পায়। তো এতেও বুঝতে পারে বাড়িতে কেউ নেই, কিন্তু ওর কাছে একটা এক্সট্রা চাবি ছিল, সেটা দিয়েও খুলে ভেতরে যায়। আর এরপর আমাদের দেখানো হয় অলরেডি বায়োট্যাপ এবং ক্যামেরা লাগানো হয়েছে, মানে লাইট যে ভেতরে ঢুকে এটা ক্যামেরায় দেখা যায়। আর লাইট বাড়ি এসে বলে আমি বাড়িতে চলে এসেছি, আর তারপর সে উপরে যায়। আর যখন ও তার রুমের কাছে যায় আর রুমের যে দরজার হ্যান্ডেলটা রয়েছে সেটা যখন ধরে, ও কিছু নোটিস করে, কিন্তু তারপরও কাউকে কিছু বুঝতে না দিয়ে নর্মালি দরজা ওপেন করে। আর দরজা যখন ওপেন করে তখন দরজা থেকে চিরকুটের মতো, মানে একটা কাগজের মতো কিছু পড়ে। আর রিওক তখন বলে ওঠে মনে হয় তোমার বাড়িতে কেউ নেই, চলো আমরা একটা গেম খেলি। কিন্তু লাইট এখানে রিওককে ইগনোর করে রিওকের সাথে কথা না বলে শুয়ে পড়ে এবং এমন একটা ভাব ধরে যেন কেউ নেই বা রিওককেও দেখতেও পায় না। আর তারপর লাইট যায় হচ্ছে ওয়াশরুমে, আর ওয়াশরুমের দরজা যখন খোলে তখন আমরা আরেকটা পেপার দেখতে পাই দরজায় লাগানো, তবে সেই পেপার ক্লিপটাও এখানেই রেখে দেয়। তো চিপ এটা দেখে অবাক হয়ে যায় আর বলে আমার ছেলে এমন কি লুকাচ্ছে ভেতরে, এত হাই সিকিউরিটি করে রেখেছে। তখন এল বলে দেখো এত বেশি সন্দেহ করার কিছু নেই, এটা ভুলো না যে ওর বয়স মাত্র 17 বছর, সবারই সিক্রেট লাইফ রয়েছে, আর আমিও এরকম করতাম ওই সময়। আর তারপর এল চিপকে জিজ্ঞাসা করে তুমি কি কখনো লাইটের সাথে এই কিরার ইনভেস্টিগেশনের ব্যাপারে কথা বলেছিলে? চিপ বলে না, আমি তার সাথে কোনো ক্লাসিফাইড মানে হচ্ছে গোপন আর কি, সেরকম কোনো বিষয় আলোচনা করিনি। আর এমনিতেও আমি বাড়িতে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি, কারোর সাথে কথা বলার সময় পাই না। আর এদিকে আমরা দেখি লাইট বাইরে আসে আর রিওক তার পেছনে ছিল, আর রিওক তো কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছিল, কিন্তু লাইট ঘরে ঢোকার পর এ পর্যন্ত একটা কথা বলেনি ওর সাথে, মানে ইগনোর করে যাচ্ছিল। আর তারপর লাইট যখন বাইরে আসে ও যে ড্রেসটা পরে আসে সেই ড্রেসটাও চেক করে এবং মনে মনে বলতে থাকে মনে হয় না আমার এই ড্রেসের মধ্যে কোনো বায়োটেপস বা মাইক্রোফোন লাগানো রয়েছে। তো লাইট যখন কনফার্ম হয় যে ওর শরীরে যে ড্রেসটা রয়েছে সেটার মধ্যে কোনো বায়োটেপ বা মাইক্রোফোন নেই, তখন লাইট কথা বলা শুরু করে। আর এখানে লাইট বলে রিওক সম্ভবত আমার ঘরে কোনো সার্ভেল ক্যামেরা মানে
সিসি ক্যামেরা এবং মাইক্রোফোন লাগানো হয়েছে। রিওক তখন বলে আমার তো মনে হয় না, কারণ তুমি যেভাবে ওই দরজার মধ্যে পেপারের টুকরা লাগিয়ে দিয়ে গিয়েছিলে ওটা তো ওভাবেই লাগানো ছিল, তাই না? লাইট তখন বলে দেখো এই পেপারের টুকরা তো আমি ইচ্ছে করে রেখেছিলাম, এতে আমার কিছু যায় আসে না, কারণ এই পেপারের টুকরা যে কেউ দেখতে পাচ্ছে, আর আমার দরজা যদি কেউ খোলে তাহলে ওই পেপারের টুকরাটা আবার সেই আগের জায়গায় রেখে দিতে পারবে। কিন্তু আমার আসল যে রহস্যটা কেউ আমার ঘরে ঢুকেছে কিনা সেটা হচ্ছে আমার দরজার যে হ্যান্ডেলটা রয়েছে সেই হ্যান্ডেলে। দেখো আমার দরজা যখন নিজে থেকে ক্লোজ হয়ে যায় সেটার হ্যান্ডেল এতখানি উপরে ওঠে, কিন্তু আমি যখন দরজা বন্ধ করি তখন আমি ইচ্ছে করে হ্যান্ডেলটা একটু নিচে করে রাখি। আর অন্যভাবে যদি আমি বলি, যখন আমি দরজা ওপেন করতে যাই তখন আমি প্রথমে চেক করি যে হ্যান্ডেল আরেকটু উপরে ওঠে কিনা। যদি দেখি সেটা উপরে একটু উঠলো তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা যদি উপরে আর না উঠে তাহলে নিশ্চিত কোনো গন্ডগোল রয়েছে যে কেউ আমার রুমে গিয়েছিল। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো যে আমাদের লাইট কতখানি সতর্ক? মানে যে হ্যান্ডেলে যে একটু সমস্যা রয়েছে, আই মিন লাইটের দরজার যে হ্যান্ডেলটা রয়েছে সেটা একেবারে পুরোপুরি উপরে উঠালেও খোলে, কিন্তু হালকা একটু নিচে থাকলেও খোলে। তো আমাদের লাইট করে কি সবসময় হালকা একটু নিচে রেখে খোলে, যেটা কেউ নোটিস করবে না। কিন্তু আমি তুমি গিয়ে যদি লাইটের দরজা খুলি, আমরা কিন্তু অত কিছু খেয়াল না করে দরজাটা আবার বন্ধ করার সময় হ্যান্ডেলটা পুরো উঠিয়ে আসবো, আর ওইটাই লাইট ফলো করবে। কিন্তু ও যে কাগজটা দিয়ে রেখেছে ওটা যা সবাইকে বোকা বানানোর জন্য, কারণ যে কেউ তো কাগজ আবার আগের জায়গায় রাখতে পারবে দরজা খোলার পরে। আর এরপর লাইট আরো বলে শুধুমাত্র তাই নয়, আমি দরজা বন্ধ করার সময় হিন্সের কাছে একটা পেন্সিল রাখি এবং সেটা এমন একটা অ্যাঙ্গেলে রাখি সেটা যদি না সরিয়ে দরজা খোলা হয় তাহলে সেটা ভেঙে যাবে। আর আমি বাড়িতে গিয়ে নিজেই সেটা বের করে ফেলি, যার ফলে এটা ভাঙে না। আর রিওক তখন বলে হ্যাঁ এটা আমি তোমাকে অনেকবারই করতে দেখেছি কিন্তু বুঝতে পারিনি এটার কাজ কি। তো লাইট তখন বলে দেখো প্রথমে ওই ডোর হ্যান্ডেল আর এখন হচ্ছে পেন্সিল, এবং পেন্সিলটা আমি ভাঙা পেয়েছি, তো আমি শিওর আমার রুমে কেউ ঢুকেছিল। রিওক তখন বলে এটা হতে পারে তোমার বাবা মা ঢুকেছে। লাইট তখন বলে দেখো যদি আমার বাবা মা বা বোন ঢুকতো তাহলে তারা কখনোই ওই পেপারের টুকরা পড়ে গেলে আবার উঠিয়ে রাখতো না। তো এর মানে হচ্ছে আমার ঘরে যেই ঢুকুক সে চাইনি যে আমি জেনে যাই যে আমার ঘরে কেউ ঢুকেছিল। তো বুঝতেই পারছো যেই আমার ঘরে ঢুকেছিল সে এমন একটা ভাব করেছে যাতে মনে হয় আমার রুমে কেউ ঢুকেইনি, আর এই নিয়েই তো আমার সন্দেহ। তো এরপর আমরা দেখে লাইট করে স্টোর বুক থেকে একটা বই কিনে বাড়ি ফিরে যেতে লাগে, আর সে রিওককে বলে রিওক তুমি এখন আপেল কিভাবে খাবে? রিওক বলে হ্যাঁ তাই তো, মানুষ তো আমাকে দেখতে পায় না, কিন্তু যেহেতু সব জায়গায় ক্যামেরা লাগানো হয়েছে সবাই দেখবে যে একটা আপেল হাওয়ায় ভাসছে আর তারপর আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে, বিষয়টা তো খুব খারাপ দেখাবে। লাইট তখন বলে হ্যাঁ তুমি যদি আপেল না খাও কোনো সমস্যা নেই, কারণ শিনিগামীরা তো আর মারা যায় না, এই জন্য তাদের খিদেও নেই, তো তুমি যদি আপেল না খাও কোনো সমস্যা হবে না, তাই না? রিওক তখন বলে না না, আপেল না খেলে আমার কাছে সমস্যা হবে, কারণ আপেল আমার কাছে একবারে মনে করো গাঞ্জা খাওয়ার মতো, কোকেন খাওয়ার মতো। মানুষের যেমন নেশা করার জন্য অ্যালকোহল বা গাঞ্জা কোকেন লাগে, আপেলটা হচ্ছে আমার কাছে এরকম নেশার মতো জিনিস, আর আমি যদি আপেল না খাই আমার শরীরের ভেতরে আলাদা আলাদা সিমটমস দেখা দেয়, সমস্যা দেখা দেয়। লাইট তখন বলে কেমন সিমটমস, কেমন সমস্যা? আর তখন রিওক দেখায় যে যেইভাবে এইভাবে আমি আবল তাবল হয়ে যাই, আমি উল্টা হয়ে যাই। তখন লাইট বলে দেখো রিওক আমি আগে থেকেই এলকে একটা হিন্ট দিয়ে দিয়েছিলাম যে শিনিগামী আপেল খেতে খুব পছন্দ করে, তো তুমি যদি সত্যি আপেল খেতে চাও তাহলে ঘরে যতগুলো ক্যামেরা রয়েছে সেগুলো আগে খুঁজে বের করো। আর আমার ধারণা তুমি ঘরের এমন একটা জায়গা পেয়ে যাবে যেখানে কোনো ক্যামেরা নেই এবং সেখানে তুমি নিশ্চিন্তে বসে আপেল খেতে পারবে। আর ঘরে গিয়ে কিন্তু আমার সাথে কথা বলো না, ঠিক আছে? তো চলো ঘরে যাই রিওক, কারণ আমাদের উপর নজর রাখা হচ্ছে। মানে চিন্তা করো লাইট কত স্মার্ট। তবে লাইট তোমাকে আরো সারপ্রাইজ করবে, একটু ওয়েট করো। তো এরপর লাইট করে কি ঘরে গিয়ে অ্যাডাল্ট ম্যাগাজিন পড়া শুরু করে, মানে একটু নুট টাইপের। তো চিপ তখন বলে আমার বিশ্বাসই হচ্ছে না আমার ছেলে এত বাজে একটা ম্যাগাজিন পড়ছে। এল তখন বলে ব্যাপারটা তো আমার আরো সন্দেহ বাড়িয়ে দিল, আমার তো মনে হচ্ছে ও কোনো বাহানা বানাচ্ছে, ও দেখাচ্ছে যে আমি এই ম্যাগাজিন পড়ার কারণেই ঘরে এত সাবধান করে রাখি আর দরজায় ওই কাগজের টুকরা রাখি, আর আমার মনে হয় বুঝতে পেরেছে যে ঘরে ক্যামেরা রয়েছে। তখন চিপ বলে এল তুমি কি বলতে চাইছো, তুমি কি আমার ছেলেকে সন্দেহ করছো? এল তখন বলে হ্যাঁ আমি তোমার ছেলের উপর সন্দেহ করছি, আর এই জন্যই তো তোমার বাড়িতে এত মাইক্রোফোন এত ক্যামেরা লাগিয়েছি, আর এর সাথে সাথে ডেপুটি ডিরেক্টরের বাড়িতেও লাগিয়েছি, তার সন্তানের উপর আমি খেয়াল রাখছি। তো যাই হোক এদিকে রিওককে দায়িত্ব দেওয়া হয়েছে ক্যামেরা খোঁজার, তো ক্যামেরা খুঁজে পায় আর লাইট এদিকে মনে মনে বলতে থাকে এর মানে ক্যামেরা রয়েছে, আমার ধারণাই ঠিক, আর তার সাথে মাইক্রোফোনও রয়েছে। আর এসব যদি কিরা কেসের জন্য হয়ে থাকে তাহলে জাপানি পুলিশ এত কিছু করবে বলে আমার মনে হয় না। তো আমার মনে হয় এটা শুধুমাত্র এল এর আইডিয়া, আর ওরা কয়জনের উপর এরকম নজরদারি রাখবে? সবার উপর তো এরকম নজরদারি করা পসিবল নয়। তার মানে হচ্ছে ওরা দুই একজনকে যে সন্দেহ করেছে তার মধ্যে একজন আমি রয়েছি। তো যেহেতু আমাকে সন্দেহ করা হয়েছে তার মানে হচ্ছে ওরা রেপ এনভারকেই সন্দেহ করেছে, যে রেপ এনভার যাদের ইনভেস্টিগেট করছিল তাদের মধ্যে থেকে কেউ কিরা হবে। তা না হলে জাপানে তো কোটি কোটি মানুষ রয়েছে, সবার উপর তো এরকম ইনভেস্টিগেট করতে পারবে না। তবে সমস্যা নেই, আমি এমনি তো এই মুহূর্তের জন্য রেডি ছিলাম, আর এই জন্য তো আমি ম্যাগাজিন নিয়ে এসেছি। তো এরপর লাইট করে কি ডিনারের জন্য নিচে নামে, যেখানে ওর ছোট বোন টিভি দেখছিল, আর তখন এল করে কি অতারিকে ফোন করে জিজ্ঞেস করে ডেপুটি ডিরেক্টরের বাড়িতে কি হচ্ছে। তো অ্যাকচুয়ালি এল মূলত পুরোপুরি আমাদের লাইটের উপর সন্দেহ করে লাইটের উপর ফোকাস করছে। তো ডেপুটি ডিরেক্টরের বাড়িতে কি হচ্ছে সেটা এল দেখছে না। তো অতারি তখন বলে ডেপুটি ডিরেক্টরের সন্তানও টিভি দেখছে। তো যখন এল শিওর হয়ে যায় যে এদিকে লাইটের ফ্যামিলি এবং ডেপুটি ডিরেক্টরের সন্তানও মানে টিভি দেখছে, তখন এল বলে টিভি চ্যানেলে এখন ওই মেসেজটা দেখাতে বলো। তো তখনই টিভি চ্যানেলে একটা মেসেজ দেওয়া হয় বা একটা ব্রেকিং নিউজ দেওয়া হয় যে কিরা 12 জন FBI এজেন্টকে হত্যা করেছে, এজন্য আমেরিকা রেগে গিয়ে আরো
1500 FBI এজেন্টকে জাপানে পাঠিয়েছে যাতে কিরাকে দ্রুত ধরা যায়। তো এই খবর যখন প্রচারিত হয় তখন লাইট বুঝতে পারে তার মানে আমার লিভিং রুমেও ক্যামেরা রয়েছে, কারণ আমি যেহেতু এখন খেতে এসেছি আর এখনই এই নিউজটা আসলো, তো হয়তো এখানেও ক্যামেরা রয়েছে এবং আমি মুখ থেকে কোন এক্সপ্রেশনটা দেই বা কোন রিয়াকশনটা দেই এটা ওরা দেখতে চাইছে। আর এল তোমাকে তো আমি চিনি, তুমি এই সেম ট্রিক এর আগেও করেছিলে, মানে আমি বোঝাই তোমাকে, এর আগে এল তো সামনে একটা ভয় এল এনেছিল আর লাইটকে বলেছিল পারলে মেরে দেখাও, আর লাইট তখন মেরে দিয়েছিল। মানে টিভি দিয়ে এর আগেও এল কিন্তু একবার গেম খেলেছে। তো লাইট তখন বলতে থাকে, আমেরিকা তুমি সত্যিই খুব বোকা, তোমরা যদি আরো 1500 জন তদন্তকারী পাঠিয়ে থাকো বা FBI পাঠিয়ে থাকো, এটা ঘোষণা দেওয়ার কি দরকার? এটা তো সিক্রেট থাকার বিষয়, তাই না? এর আগেও তো 12 জন FBI এসেছিল, তখন তো খবর করা হয়নি। তো 12 জন আসলে তখন বললেন এখন 1500 জন আসছে বলছো, তার মানে কিরার সামনে আরো বিপদ আসতে চলেছে, তো তোমরা কিরাকে ভয় দেখাতে যাচ্ছ। তো এটা মূলত কিরাকে একটা অবাক করিয়ে দেওয়ার টেকনিক, যাতে কিরা ভয় পেয়ে একটা ভুলভাল কাজ করে আর সামনে চলে আসে। কিন্তু আমি লাইটও তো অনেক বুদ্ধিমান, আমি বুঝতে পেরেছি যে এটা একটা ভুয়া নিউজ। তো যাই হোক, এরপর আমরা দেখি লাইট একটা পটেটো চিপস এর প্যাকেট নিয়ে রুমে ঢুকে যায় আর রিওক তখন বলে, লাইট আমি তোমাকে ছাড়াই সবগুলো ক্যামেরা খুঁজে বের করেছি, আর এই ক্যামেরা খুঁজতে গিয়ে আমি বুঝতে পেরেছি যে শিনিগামীরাও ক্লান্ত হয় ভাই। তো এখন আমি তোমাকে বলবো যে কোথায় কোথায় ক্যামেরা রয়েছে, আর আমি বারবার বলতে পছন্দ করি না, তাই আমি একবারই বলবো, একবারই শুনে নিও। তো তোমার পুরো রুমে সব জায়গায় অনেকগুলো ক্যামেরা রয়েছে এবং ওই ক্যামেরাগুলো এমন ভাবে লাগানো হয়েছে যাতে তুমি খুব সহজে এটা খুঁজে বের করতে পারো। আর শুধুমাত্র তোমার এই রুমেই 64টি ক্যামেরা লাগানো হয়েছে। আর লাইট তখন বলে, এটা নিশ্চয়ই এল, আর একমাত্র সেই এমন চাল চালতে পারে, আর সে যখন কোনো চ্যালেঞ্জ করে তার কোনো সীমা থাকে না। তখন রিওক বলে, আচ্ছা সেটা বড় কথা নয়, এতগুলো ক্যামেরার সামনে আমি এখন কিভাবে খাবো, আপেল কিভাবে খাবো? আপেল না খেলে তোমার মাথা নষ্ট হয়ে যায়। মানে বিষয়টা বুঝতেই পারছো, মানুষ হয় গাঞ্জাখোর, হেরোইনখোর, মদখোর, ও হচ্ছে আপেল খোর আর কি আমাদের রিওক। আর লাইট তখন এই কথার উপরে বলে, তুমি এমনি তো আমার ঘরের মধ্যে আপেল খেতে পারবে না, তো আমি যখন বাইরে যাব তখন এই ব্যাপারে কথা বলবো, কিন্তু আমার এখন পড়ালেখা করার সময় হয়ে গিয়েছে, তো আর বেশি কথা বলবো না। তো এরপর লাইট মনে মনে বলতে থাকে, এল যেভাবে এত ক্যামেরা লাগিয়েছে, তো আমার মনে হয় এল খুব কম সময়ের মধ্যে একটা ডিসিশন নিতে চায় যে আসলে আমার উপর সন্দেহ করা চলেই বা চলে না, আর আমার জায়গায় যদি কোনো সাধারণ মানুষ হতো এতক্ষণে ধরা পড়ে যেত। কিন্তু এল তুমি ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছো, আমিও তোমার চেয়ে কম বুদ্ধিমান নই। তো এখানে লাইট করে কি, তার পটেটোর যে চিপসের প্যাকেট সেটা ওপেন করে, আর ওটার মধ্যে আমরা চকচক করে একটা লাইট দেখতে পাই। আর তখন লাইট বলতে থাকে, আমি আগেই ডেথ নোটে অনেক অনেক মানুষের নাম লিখে দিয়েছি এবং তাদের সবার আমি সম্ভাব্য ডেট আগামী 3 সপ্তাহের মধ্যে দিয়েছি। তো আমি অলরেডি নাম তো লিখে রেখেছি, তো এখন শুধুমাত্র টিভিতে যে ক্রিমিনালদের ব্রডকাস্ট করা হবে আর যাদেরকে আমি চোখে দেখবো তাদেরই মরতে হবে, এমনকি তাদের সম্পর্কে আমার যদি কোনো নলেজ নাও থাকে তারা মরে যাবে আর আমার উপর থেকে সন্দেহ সরে যাবে। আর ওদিকে আমরা দেখি রিওকের সেই সিমটমস শুরু হয়ে গিয়েছে, কারণ আপেল খাইনি, আবল তাবল করা শুরু করে। তো লাইট তখন বলে, রিওক তুমি কি বুঝতে পেরেছো আমি এত নাম কেন লিখেছি? আমার এই অগ্রিম প্রিপারেশন আর ব্রডকাস্ট হওয়া ক্রিমিনালদের খবর দেখে আমি ইজিলি ওদেরকে মারতে পারবো, কিন্তু সবাই মনে করবে আমি একটা রেগুলার হাই স্কুল স্টুডেন্টের মতো পড়াশোনা করছি। তো আমাদের সবার মাথায় কনফিউশন থাকে যে লাইট আসলে কি বোঝাতে চায়, ও এতগুলো নাম কেন লিখলো বা এতগুলো নাম লিখে লাভ কি হয়েছে, মানে কিভাবে মারবো যে এরা না দেখলে। আর তখন আমরা দেখতে পাই ওই চিপসের প্যাকেটের ভেতর থেকে ছোট্ট একটা টিভি বের হয় আর সেটার মধ্যে ডেথ নোটের পেন্সিল এবং ডেথ নোটের পেজ লাগানো রয়েছে। তো লাইট তখন বলে, আমি বাম হাতে প্রবলেম সলভ করবো আর ডান হাতে খালি ক্রিমিনালদের মরার ডেট লিখে দিব, আর একটা করে পটেটো চিপস নেবো আর সেটাকে খাবো। আর এদিকে ক্যামেরায় তো এল সব দেখছিল। তো এল যখন ক্যামেরায় দেখে সে বলে, ডিনারের পরেই তোমার ছেলে পড়তে চলে যায় আর তারপর তোমার ছেলে টেলিভিশন বা কম্পিউটার সামনেও আসে না, তাই না? চিপ তখন বলে, হ্যাঁ আমার ছেলে তো খুবই ভালো ছাত্র, আর তাছাড়া 10 দিন পর ওর এন্ট্রান্স এক্সাম, ও তো ভালো করে পড়বেই। আর এদিকে আমাদের লাইট বলে, এখন আমার যেসব ক্রিমিনালদের উপর নলেজও নেই তারাও 40 সেকেন্ডের মধ্যে হার্ট অ্যাটাকে মারা যাবে। আর এল নিশ্চয়ই এটা নিজে দেখছে, আর এল তো জানে আমি পড়ালেখাই করছি, তো অটোমেটিক্যালি এল আমার উপর থেকে সন্দেহ সরিয়ে নেবে। তো 2 ঘন্টা ওই টিভি দেখার পরে লাইট করে কি, ওই মিনি টিভিটাকে চিপসের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ডাস্টবিনে ফেলে দেয় আর তারপর আবার পড়াশোনা করা শুরু করে। আর তখনই এদিকে আবার ওয়াতারি এলকে বলে যে 9টার নিউজে 2 জন ক্রিমিনালকে দেখানো হয়েছিল এবং তারা দুজনই হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, যদিও তাদের উপর একেবারে ছোট ছোট 2টা চার্জেস ছিল। তাদের মধ্যে একজনের অপরাধ ছিল ভ্যানিটি ব্যাগ চুরি করেছিল একটা মহিলার, আর এই কারণে তাকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল, পুনর্নির্বাসন কেন্দ্রে। আর আরেকজনও ছোটখাটো একটা ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। তবে ওরা যে অপরাধ করেছে সেটার শাস্তি কোনোভাবেই মৃত্যু হতে পারে না। তো তখনই চিপ বলে ওঠে, দেখো তার মানে এগুলো কিরাই করেছে। আর এল তখন বলে, ওই সময় তোমার স্ত্রী আর মেয়ে তো ড্রামা দেখছিল, আর যখনই প্রোগ্রাম শেষ হয় তারা দুজনে টিভি বন্ধ করে দেয়, এরপর আর টিভি চালু হয়নি, তারা কিছুই দেখেনি। আর তোমার ছেলে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত পড়াশোনায় করেছে, আর কিরার কাউকে মারার জন্য তার নাম বা চেহারার প্রয়োজন হয়, তো সে অনুযায়ী তোমার ছেলে যেহেতু নিউজ দেখেনি সে কিরা হতে পারে না। আর চিপ তখন বলে, তার মানে তুমি বলতে চাইছো আমার ফ্যামিলি সম্পূর্ণ নির্দোষ, তাই না? এল তখন বলে, আসলে এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে তোমার ফ্যামিলি অনেক নিষ্পাপ, কিন্তু মাত্র একদিনের ব্যাপার তো পুরোপুরি বলতে পারছি না, আরেকটু দেখতে হবে। মানে চিন্তা করো, এলো কিন্তু কম মাল নয়। তো যাই হোক, পরের দিন সকালের সিন আমরা দেখতে পাই যেখানে লাইট ঘুম থেকে মাত্র ওঠে আর ওর মা ওকে বলে, আজকে তোমার গার্বেজ ডে, মানে ময়লা ফেলার ডেট আজকে তোমার, তুমি গিয়ে ময়লা ফেলে আসো। তো লাইট করে কি ডাস্টবিনের নিচে চলে যায় আর উপরে এসে ব্যালকনিতে আসে এবং বলে, আজকের আবহাওয়াটা কত চমৎকার, তাই না? আর রিওক
তখন বলে, আসলে আমি বুঝতে পারছি না তুমি কি ধনী বাবার বিগড়ে যাওয়া ছেলে নাকি একটা আস্ত খারাপ শয়তান। তোমার কি মনে আছে তুমি ওই ছোট টিভিটা 39,800 ইয়েন দিয়ে কিনে এনেছিলে? ওই টাকার কি কোনো দাম না? ওইটা তুমি ফেলে দিলে ডাস্টবিনে। আর লাইট তখন বলে কোনো ব্যাপার না। আর আমরা দেখতে পাই ওই গার্বেজ বা আবর্জনার গাড়ির সাথে লাইটের টিভিটাও চলে যায় আর লাইট নিশ্চিন্তে দেখতে থাকে। আর এখানেই ডেথ নোটের 8 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, লাইট কিন্তু ভাই সিরিয়াস লেভেলের ইন্টেলিজেন্ট এবং প্রচুর শয়তান ভাই। যাই হোক, তোমাদের কাছে ডেথ নোট কেমন লাগছে সেটা কমেন্ট অবশ্যই জানাবে। আর এই যে এন্ড স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ জুজুৎসু কাইজেনের 17 নম্বর এপিসোড এসেছে। আর তবে এখানে উল্লেখ্য বেশিরভাগ মানুষই তোমরা 15 নম্বর এপিসোড পর্যন্ত দেখেছো এবং খুব কম মানুষ 16 নম্বর এপিসোড দেখেছে। তো তোমরা যারা 16 নম্বর এপিসোড দেখোনি তারা এন্ড স্ক্রিনের ওই 16 নম্বর এপিসোডটায় ক্লিক করে চলে যাও। আর যারা 16 দেখেছো তারা 17 নম্বর এপিসোডে চলে যাও। তো আমি বিদায় নিচ্ছি, ঠিক আছে? তো ডেথ নোট দেখলে এখন এনজয় করে আসো জুজুৎসু কাইজেন এবং রেগুলারলি ভিডিও যাবে 2 চ্যানেলে।